আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন মোস্তফা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজীপুরে জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কমপক্ষে 50 জন আহত। এক মাস টানা তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, একটু পরপর বিরতি দিয়ে বৃষ্টি নামে নগরের বিভিন্ন স্থানে। দেশব্যাপী বজ্রপাতে নিহত 9 জন। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত শান্তি সংস্কৃতি রেজুলেশন গৃহীত, 112 দেশ কো স্পন্সর করেছে ঘোষণা। সিরাজগঞ্জের তারাশে ক্রমেই নিচে নেমে যাচ্ছে পানির স্তর, সেচের জন্য কষ্ট কৃষকের, সুপেয় পানির অভাবে অঞ্চলের মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 50 জন আহত হয়েছে। বেলা 11:15টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশন পার হলে কাজীপাড়ায় আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের কমপক্ষে 50 জন যাত্রী আহত হয়েছে। এছাড়া যাত্রীবাহী ট্রেনটির 5টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সাথে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দর্শক, ট্রেন দুর্ঘটনা সম্পর্কে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি চঞ্চল চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সকাল 10:45 সময় কিন্তু জয়দেবপুর যে রেল স্টেশন তারপরেই কিন্তু এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। বিশেষ করে এই কমিউটার ট্রেন টাঙ্গাইল থেকে যেটি বিশেষ কমিউটার ট্রেন, এটি কিন্তু জয়দেবপুর পার হওয়ার পরে কিন্তু যে মালবাহী ট্রেন ছিল সেই মালবাহী ট্রেনের পেছনে কিন্তু ধাক্কা মারে এবং তার ফলশ্রুতিতে কিন্তু ট্রেন দুর্ঘটনায় কিন্তু অনেকেই আহত হয়েছেন। বিশেষ করে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই আন্তনগর যে কমিউটার ট্রেন টাঙ্গাইল থেকে বিশেষ ট্রেন এটি আছে, কিন্তু এই ট্রেনে কিন্তু যাত্রী ছিল না, যেটি কর্তৃপক্ষ জানিয়েছেন যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং সামনে যদুপুর রেল স্টেশন পার হওয়ার পরে কিন্তু মালবাহী যে একটা ট্রেন ছিল সেটির পেছনে সজোরে ধাক্কা মারে এবং ট্রেনে থাকা যে সামনে কয়েকজন ড্রাইভার সহ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এখানের যে সার্বিক পরিস্থিতি তা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে আসলে শুক্রবার থাকায় এই বিশেষ ট্রেনটি কিন্তু এখানে কিন্তু আজকে চলার কথা ছিল না। তারপরে ট্রেনটি আসার পরে লাইন বিচ্যুতি ঘটার কারণে কিন্তু আজকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। সর্বশেষ গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ট্রেন দুর্ঘটনার তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র থেকে তৃণমূলে ব্যাপক কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল এখন বিবৃতি সর্বস্ব, এর বাইরে কোনো কর্মসূচি নেই। বিএনপি এখন নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এ সময় আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে দলকে। সেজন্য দলকে সুসংগঠিত করার আহ্বান দলের সভাপতি শেখ হাসিনার। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে, সেটাই উপলব্ধি করার বিষয়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। টানা এক মাস দাবদাহের পর স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে রাজধানী ঢাকায়।
বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কিছু জায়গায় বৃষ্টি হয়। রাত 10টার পরে নগরের বিভিন্ন স্থানে একটু পরপর বিরতি দিয়ে বৃষ্টি নামে। রাত 12টার পর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর বিমানবন্দর সহ আশেপাশের এলাকায় বেশ বৃষ্টি হয়। রাত 1:15টার পর ফার্মগেট, কাউরান বাজার, ধানমন্ডি এলাকায়ও বৃষ্টি শুরু হয়। রাতে শহরের অন্যান্য এলাকায়ও ভারী বৃষ্টি হওয়ার অস্বাভাবিক তাপমাত্রা কমে আসে। এতে স্বস্তি প্রকাশ করেন নাগরিকরা। স্বস্তি বৃষ্টির সাথে দেশব্যাপী বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় প্রাণ হারিয়েছে 4 জন, আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেও কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মখলেস, সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামে আতিকুল ইসলাম, বুড়িচং উপজেলার 1 নং রাজাপুর ইউনিয়নের পাচরা নোয়াপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে কৃষক মোহাম্মদ আলম হোসেন এবং চান্দিনা উপজেলার বড়ইট ইউনিয়নের কিসমত শ্রীমন্তপুর গ্রামের কৃষক দৌলতুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি শীর্ষক রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 112টি দেশ এই রেজুলেশনটিতে কো-স্পন্সর করেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন। স্থানীয় মিশন জানিয়েছে, এই বছরের শান্তির সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ে কর্মসূচি 25তম বর্ষে পদার্পণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে সরকার পরিচালনার সময় 1999 সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ে কর্মসূচি গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ শান্তির সংস্কৃতি রেজুলেশনটি জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করে আসছে। ভোলার দৌলতখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এসব আইসক্রিম খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। নিম্নমানের এসব আইসক্রিম কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিনিধি তানভীর আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অস্বাস্থ্যকর নোংরা ও স্বেচ্ছাতে পরিবেশে কেমিক্যাল মিশিয়ে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে আইসক্রিম। আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে কাপড়ের নিম্নমানের রং। চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক ঘন চিনি, আম ও লিচুর স্বাদের জন্য কেমিক্যাল এবং গরু দুধের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ভেজাল গুঁড়া দুধ। বিএসটির অনুমোদন না নিয়েই ভোলার দৌলতখানে গড়ে ওঠা আইসক্রিম তৈরির কারখানায় অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিম। বাহারি মোড়কে সরবরাহ করা হচ্ছে শহর থেকে গ্রামের বিভিন্ন দোকানে। এ সকল অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযানের দাবি এলাকাবাসীর। নিজের লাভের জন্য যে আইসক্রিম বাজারে বিক্রি করছে, তা যে ফুড কালার যে সমস্ত রঙগুলি দিয়েছে সেগুলো সম্পূর্ণ মানুষের জন্য ক্যান্সারের ঝুঁকিপূর্ণ। কিছু কিছু আইসক্রিম স্বনামে বেনামে বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যদ্রব্য উৎপন্ন করছে এবং বাজারজাত করছে। যে কেমিক্যালটা ইউজ করে, এই কেমিক্যাল যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে তো অবশ্যই এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। চিকিৎসকরা বলছে ক্ষতিকারক এসব উপকরণে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। যে ধরনের ফুড গ্রেডেড কালার আছে, এগুলোতে আমাদের কোমলমতি শিশুদের এবং জনস্বাস্থ্যের সকলের ক্যান্সার হওয়ার অনেক বড় সম্ভাবনা থেকে যেতে পারে। এই বিষয়গুলোতে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা অতি সত্ত্বর জরুরি। অনুমোদনহীন আইসক্রিম তৈরি ও প্যাকেটের ওপর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণার অপরাধে আইসক্রিম কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। পাশাপাশি আমরা এখানে বেশ কিছু উৎপাদিত আইসক্রিম পেয়েছি, সেটি আমরা সকলের সামনে আমরা এখানে ধ্বংস করেছি। তো এবং ওনাকে আরও নির্দেশ দিয়েছি যেই পণ্যগুলো ইতিমধ্যে উনি বাজারজাত করেছে সেগুলো উনি ফিরিয়ে নিয়ে আসবে। শিশুসহ সবার স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় ক্রমে নিচে নেমে যাচ্ছে পানির স্তর। সাধারণ নলকূপে উঠছে না পানি, এমনকি ক্ষুদ্র সেচ দিতে পানির পাম্প নামাতে হচ্ছে মাটির নিচে। নলকূপে পানি না ওঠায় সুপেয় পানির জন্য এলাকার মানুষকে নির্ভর করতে হচ্ছে মাঠের গভীর নলকূপের ওপর। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তাড়াশ উপজেলার তালব ইউনিয়ন থেকে শুরু উত্তরের বরেন্দ্রভূমি। 3 ফসলের মাঠে এখন চলছে আগাম জাতের বোরো ধান কাটার উৎসব। অঞ্চলে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে পানি উঠছে না, ফলে সুপেয় পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে এলাকার লোকজন। উঠে না, এ সময় বাদ রাত্রে অল্প সামান্য করে উঠে,
উঠেও না, খুব কষ্ট করে পানিটা নেয় না, কাজকর্ম করা লাগতেছে। টিউবওয়েলে পানি না থাকার কারণে এই নোংরা পানিতে আমরা গোসল করি, তা পানি খাবার পানির জন্য আমরা ওই ইয়ার্থিন দিয়ে আসি। ভুক্তভোগীরা জানান নলকূপে পানি না ওঠায় শুধুমাত্র খাবার পানির সংকটই দেখা দেয়নি, ঘর গৃহস্থালী কাজেরও বিঘ্ন ঘটছে। নাবিজাতের বোরো ধানের সেচ দিতে শ্যালো বা মোটর পাম্প গর্ত করে মাটির নিচে নামিয়েও কাঙ্ক্ষিত পানি মিলছে না। সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যাও। পরিপূর্ণভাবে পানি পাচ্ছি না, আমাদের গোসলের অসুবিধা হচ্ছে, পানি খাওয়ায় অসুবিধা হচ্ছে। যদি আপনারা যদি দেখতেন তাহলে আমরা এই নোংরা পানিতে গোসল করছি। প্রতিটা বাড়ি টিউবওয়েলের খুব সমস্যা, যার কারণে পানি আমরা খুব অভাব পানির। গরু বাছুর নিয়ে মানুষের খাওয়া টাওয়া নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। পানির সংকট দেখা দিচ্ছে, আমরা বাড়ি এত দূরে থেকে পানি নিয়ে যাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। সাধারণ নলকূপের পানি না আসায় লোকজনকে নিত্য প্রয়োজনীয় কাজে পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে। পুকুরের পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় খোস পাচড়া সহ বিভিন্ন রোগবালায় দেখা দিচ্ছে মানুষের। পানির স্তর নিচে নেমে যাওয়ায় 47 ফুট গভীর থেকে পানি তোলার পরামর্শ দিয়েছে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যখন বৃষ্টি হবে তখন পানির লেয়ারটা উপরের দিকে উঠে আসবে এবং আপনার তখন টিউবওয়েলের পানিটা আপনি পাবেন। এই সমস্যা সমাধানের জন্য আমরা এই বছর সাবমার্সিবল করছি। তবে বৃষ্টি হলে পানির স্তরের উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইলিয়াস কমল, মাই টিভি। রাজবাড়ীর গোয়ালন্দে অর্থাভাবে আটকে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ, আর এ কারণেই স্বাধীনতার বীর শহীদদের ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। তবে নির্মাণ কাজ অতি শীঘ্রই শেষ করার আশ্বাস দিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার। রাজবাড়ীর প্রতিনিধি শেখ মমিনের তথ্য ও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1971 সালের 21 এপ্রিল মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে পাকিস্তানি হানাদার বাহিনী পদ্মাপাড়ের গোয়ালন্দ ঘাট দখলে নিতে এলে ইপিআর, আনসার ও ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে। প্রতিরোধ যুদ্ধে শহীদ হন আনসার কমান্ডার ফকির মহিউদ্দিন, সবেদ আলী, হাবিল মণ্ডল, কবি তোফাজ্জল হোসেন সহ বেশ কয়েকজন। পাকিস্তানি হানাদার বাহিনী ওই দিন গোয়ালন্দে প্রবেশ করে নিরস্ত্র মানুষের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং আগুন দিয়ে গোয়ালন্দ বাজার সহ কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেয়। এই যুদ্ধের মধ্য দিয়েই পাকিস্তানি বাহিনী রাজবাড়ী ও ফরিদপুর শহরে প্রবেশ করে। প্রতিরোধ যুদ্ধের স্থানটিকে স্মরণীয় করে রাখতে 2018 সালে বাহাদুরপুরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও অর্থের অভাবে আটকে আছে নির্মাণ কাজটি। আমরা জেলা পরিষদ থেকে 2 দফায় 2-4 লক্ষ টাকার মতো বরাদ্দ পেয়েছি, বাকি টাকা এখন পর্যন্ত কোনো আমরা পাইনি। বিনীত অনুরোধ জানাবো সরকারের প্রতি, যারা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে এই মুক্তিযুদ্ধের স্মৃতিফলক সুন্দরভাবে হয়। অন্যদিকে স্বাধীনতার এত বছর পরেও এলাকার ঐতিহাসিক এই দিবসটিকে সরকারিভাবে পালন করা হয়নি। স্বাধীনতা যুদ্ধে এই আমাদের গোয়ালন্দের এই বাহাদুরপুর সহ বালিয়াডাঙ্গা সহ বিভিন্ন জায়গার মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই 21 এপ্রিলে সেই পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছিল। যেখানে যেখানে যুদ্ধের এই প্রতিরোধ হয়েছিল সেখানেই এই স্মৃতিস্তম্ভ ভাস্কর্য হওয়া উচিত, যাতে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এই বিষয়গুলিতে অবগত হইতে পারে। অতি দ্রুতই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজটি শেষ করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা। ভবিষ্যৎ প্রজন্মকে এই স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য আমার এই প্রয়াস, আমি চেষ্টা করি প্রতি বছর এখানে আসি। এই আমাদের ইতিহাস, এই আমাদের মুক্তিযুদ্ধ, এই আমাদের চেতনা, হ্যাঁ, এগুলো জানার জন্যই আমার এই মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মাণ করা। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমার এই ভাস্কর্যের যাতে পূর্ণাঙ্গ হয়। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও শহীদদের স্মৃতি ধরে রাখতেই দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে বলে আশ্বাস দিলেন ইউএনও। এই কাজটিকে সম্পূর্ণ করার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে চেষ্টা করব যে আগামীতে আমাদের যে সব বরাদ্দ আছে সেখানে একটি বরাদ্দ দেওয়া যায় কিনা এবং এই স্মৃতিটি সংরক্ষণ করা যায় কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজীপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে বাস শ্রমিকদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রতিবাদে গণপরিবহন বন্ধ করে মধ্যরাত থেকে জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। এতে বিপাকে পড়ে বিভিন্ন স্থানে গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা। গাজীপুরের জয়দেবপুর বাস স্ট্যান্ডে একটি বাসের স্টাফদের সাথে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে মধ্যরাতে অর্ধশত শিক্ষার্থী এসে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাজীপুর ও বলাকা পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে বলে অভিযোগ স্টাফদের। এরপর থেকে প্রতিবাদে নামেন শ্রমিকরা।
এবার বিনোদন বিচিত্রা। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা দ্য রাইজ 2021 সালের বক্স অফিস মাতিয়েছিল। এরপর থেকে দর্শকের আগ্রহ তৈরি হয় সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে। চলতি বছরের 15ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পুষ্পা 2 দ্য রোল। সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি পুষ্পা টাইটেল ট্র্যাক প্রকাশ হয়েছে। গানটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মহিবুল কাদরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একজন দিনমজুর থেকে লাল চন্দনের মুকুটহীন শাহেনশাহ হয়ে ওঠার গল্প উঠে এসেছিল পুষ্পার প্রথম পর্বে। পুষ্পা চরিত্রের দর্শকের হৃদয় মন জয় করেছিল আল্লু অর্জুন। জনপ্রিয়তার ধারাবাহিকতায় সংলাপগুলো এখনো মানুষের মুখে মুখে। পুষ্পার পরে পুষ্পা 2 আবার ঝড় তুলবে বক্স অফিসে, তা নিয়ে সন্দেহ নেই ভক্তদের। আর এবারে টাইটেল ট্র্যাকটি প্রকাশ্যে আসতেই ফের দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পুষ্পারাজ। পুষ্পা 2-র প্রথম গান পুষ্পারাজের গল্প শোনালেন আল্লু অর্জুন। গানটি গেয়েছেন মিকা সিং এবং নাকাশ আজিজ, আর সুর করেছেন দেবীশ্রী। গানটি বাংলাসহ মোট 6টি ভাষায় মুক্তি পেয়েছে। পুষ্পা 2 সিনেমার জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। মহিবুল কাদের, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। গাজীপুরে জয়দীপপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কমপক্ষে 50 জন আহত। এক মাস টানা তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। একটু পরপর বিরতি দিয়ে বৃষ্টি নামে নগরীর বিভিন্ন স্থানে। দেশব্যাপী বজ্রপাতে নিহত 9 জন। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশে উত্থাপিত শান্তির সংস্কৃতি রেজলিউশন গৃহীত। 112 দেশ কো স্পন্সর করেছে ঘোষণা। সিরাজগঞ্জের তারাশে ক্রমেই নিচে নেমে যাচ্ছে পানির স্তর। সেচের জন্য কষ্ট কৃষকের, সুপেয় পানির অভাবে অঞ্চলের মানুষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।